দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো 10,323 রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের একটি মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। ইসমাইল মিয়া বনাম ত্রিপুরা রাজ্য সরকারের মামলায় ৭৯ জন চাকরিচ্যুত স্নাতক শিক্ষক সুপ্রিম কোর্টে এই মামলা করেছেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি পিবি ভারালের ডিভিশন বেঞ্চে এই রিট পিটিশনটি শুনানির জন্য উঠেছে। আবেদনকারীদের পক্ষে আইনজীবী অমৃতলাল সাহা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে তাদের চাকরিচ্যুতির আদেশকে চ্যালেঞ্জ করে বলা হয়েছে সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিকভাবে তাদের ছাঁটাই করা হয়েছে। রিট পিটিশনে বলা হয়েছে, এই ধরনের স্বেচ্ছাচারী রাষ্ট্রীয় পদক্ষেপ কেবল তাদের জীবিকাই কেড়ে নেয়নি, বরং আত্মহত্যা এবং রহস্যজনক মৃত্যুর এক গুরুতর পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ জারি করে বলেছে, কেন চাকরি খারিজের আদেশটি বাতিল হবে না। দরখাস্তকারীদের পক্ষে সুপ্রিম কোর্টে অন্য আইনজীবীরা হলেন আদিত্য মিশ্র, তারিণী নায়েক প্রমুখ। সরকারি সমীক্ষায় প্রকাশ, আয় বাড়েনি, দ্বিগুণ বেড়েছে ভোগ্যপণ্যে মাথাপিছু খরচ। দেশে গত এক দশকে মাথাপিছু ভোগ্যপণ্য বাবদ খরচ দ্বিগুণ হারে বেড়েছে। সম্প্রতি কেন্দ্র প্রকাশিত জাতীয় নমুনা সমীক্ষা এনএসএসও রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। মাথাপিছু ভোগ্যপণ্য খরচ নিয়ে 2011-12 সালের রিপোর্ট এবং সম্প্রতি প্রকাশিত 2022-23 সালের রিপোর্ট তুলনা করেই দেখা গিয়েছে ভোগ্যপণ্যে খরচ বিপুল হারে বেড়েছে। এদিকে বাজারে চড়া হারে মূল্যবৃদ্ধিতেই মাথাপিছু খরচ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে কেন্দ্র দাবি করেছে, দেশে মানুষের খরচ করার ক্ষমতা বেড়ে চলাতেই ভোগ্যপণ্য বাবদ খরচ বেড়েছে। তবে সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে, 3 বেলা ভালোমতো খাবারের যোগান মেলে গড়ে 56%, 43% মেলে দুবেলা খাবার। কেন্দ্রের দাবি উন্নতি হয়েছে। গত সমীক্ষায় একবার খাবার মিলতে পারে দেখা গিয়েছে, তাই এবারে মিলছে 2 বার। আয় কম থাকায় খাবারের তালায় কোপ, খাদ্য সুরক্ষা নিয়ে বঞ্চনার প্রশ্ন আজও পুরো মাত্রায় বহাল রয়ে গিয়েছে। প্রায় এক দশক বাদে মাথাপিছু ভোগ্যপণ্য খরচ সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছেন মোদী সরকার। এর আগে 2017-18 সালে কেন্দ্রের পরিসংখ্যান দপ্তর রিপোর্ট প্রকাশের আগেই তা ফাঁস হয়ে গিয়েছিল। তাতে ভোগ্যপণ্য খরচে দেশের বেহাল অর্থনীতির চিত্র প্রকট হয়ে ধরা পড়েছে। তাই সেই রিপোর্ট আর প্রকাশ করেনি মোদী সরকার। ফলে শেষ 2011-12 সালে রিপোর্ট প্রকাশের পর এবার 2022-23 সালের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্র। এতে 2011-12 সালে গ্রামীণ মাথাপিছু ভোগ্যপণ্যের খরচ দেখা যাচ্ছে 1,430 টাকা, তা শহরে 2,630 টাকা। এবারে 2022-23 সালের সমীক্ষায় দেখা যাচ্ছে মাথাপিছু খরচ বেড়ে গ্রামে তা হয়েছে 3,860 টাকা, শহরে তা হয়েছে 6,821 টাকা। প্রায় দ্বিগুণ হারে বেড়েছে মাথাপিছু খরচের পরিমাণ। এই বৃদ্ধিকে কেন্দ্র আয় বৃদ্ধি দাবি করলেও অনেকেই তা মূল্যবৃদ্ধি বলে দাবি করেছেন। এদিকে মাথাপিছু খরচের বৈষম্য প্রখর হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বর্তমান সমীক্ষায় মাথাপিছু ভোগ্যপণ্যে খরচ যেখানে 3,000 টাকা, সেখানে 5% ধনীর ক্ষেত্রে সেই মাথাপিছু খরচের পরিমাণ হল 20,824 টাকা, প্রায় 7 গুণ। মূল্যবৃদ্ধির বাজারে খাদ্যপণ্যের খরচে বৈষম্যের চিত্র বেশ প্রখর হয়েছে। বর্তমান সমীক্ষায় অনেক ক্ষেত্রে ধরা পড়েছে। দেখা যাচ্ছে, দেশে দারিদ্র্য সীমার নিচে থাকা 5% মানুষ মাথাপিছু খাদ্য খাতে যা খরচ করছে তার 2.1 গুণ বেশি মাথাপিছু খরচ করছে 5% বড় ধনীরা। খাদ্য ছাড়া ব্যবহারিক ক্ষেত্রে খরচ ধনীদের খরচ গরিবের মাথাপিছু খরচের প্রায় 11 গুণ। এইদিকে মোদী জমানায় সমীক্ষায় পদ্ধতি বদলের মধ্যে দিয়ে মাথাপিছু ভোগ্যপণ্যে বৈষম্যের চিত্রকে অনেকটা খাটো করে দেখানো হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন 2011-12 সালে 50% নিচু আয়ের পরিবারে ছিল মোট ভোগ্যপণ্যে খরচের গ্রামে
25.9% এবং শহরে 30.9%। 2022-23 সালে তা বেড়ে গ্রামে হয়েছে 28.6% এবং শহরে 31%। নিচু আয়ের মানুষের ভোগ্যপণ্যে খরচের হারে বৃদ্ধি দেখিয়ে বোঝানো হয়েছে তাদের আয় বেড়েছে, কিন্তু এটা একপেশা চিত্র। রিপোর্টে বলা হয়েছে 18 রাজ্যে মাথাপিছু ভোগ্যপণ্যে খরচের উপর সমীক্ষা চালানো হয়েছে। তাতে কেরালায় মাথাপিছু ভোগ্যপণ্য খাতে খরচের হার বেশি, তা হলো 5,924 টাকা। তেলেঙ্গানায় শহরের ক্ষেত্রে সেই খরচের হার আরও বেশি, তা 8,187 টাকা। উল্টো দিকে গরিব রাজ্য চণ্ডীগড়ে তা হয়েছে গ্রামে 2,466 টাকা এবং শহরে 4,483 টাকা। চন্দন দাশগুপ্তের স্মরণসভায় মানিক সরকার, মানুষের ক্ষোভের আঁচ পেয়েই বিজেপি পঞ্চায়েত ভোট সুষ্ঠু করাতে চাইছে না। রমেশচন্দ্র দাশগুপ্তের স্মরণসভায় রাজনৈতিক সংগ্রামী জীবনের ইতিবাচক দিকগুলি অনুসরণ করে মানুষের ঐক্য সংহতি দৃঢ় করতে হবে, মানুষকে সক্রিয় করে পাল্টা আঘাত শানাতে হবে বিজেপির ফ্যাসিস্ট সুলভ শাসনের বিরুদ্ধে। প্রয়াত নেতার স্মরণসভায় এই আহ্বান রেখেছেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। রাজ্যের জোট সরকারের উপর মানুষ আস্থা রাখতে পারছেন না উল্লেখ করে মানিক সরকার বলেছেন, মানুষের ক্ষোভের আঁচ পেয়েই বিজেপি সুষ্ঠু পঞ্চায়েত ভোট করাতে চাইছে না। ওরা বুঝতে পারছে সুযোগ পেলেই মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে। মোদির প্রভাব কমে আসা, সাম্প্রতিক 12টি আসনের উপনির্বাচনের ফলাফল তাদের চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। 40 দিনের ব্যবধানে দুইটি ধাক্কায় বেসামাল অবস্থা বিজেপির। গত 6 জুলাই রানীরবাজার করইবন এলাকার নিজ বাড়িতে মৃত্যু হয়েছে সিপিআইএম জিরানিয়া মহকুমা এবং রানীরবাজার ও কৃষ্ণনগর অঞ্চল কমিটির প্রাক্তন সদস্য রমেন্দ্র চন্দন দাশগুপ্তের। একটা সময়ে ছাত্র যুব ও কৃষক আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন ত্রিপুরা মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। জাতি উপজাতির মৈত্রী, গরিব মেহনতি মানুষের জীবন জীবিকার লড়াই সংগ্রামে অসামান্য অবদান রেখে গিয়েছেন রমেন্দ্রচন্দ্র দাস। 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পর বেশ কয়েকবার আক্রান্ত হয়েছে তার বাড়িটি। একবার দুর্বৃত্তদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বুধবার সিআইটিউর অফিস লেন কার্যালয়ে স্মরণসভার শুরুতে প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মানিক সরকার। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, রাজ্য সম্পাদক মণ্ডলীর 3 সদস্য মানিক দে, রতন ভৌমিক ও রাধাচরণ দেববর্মা, রাজ্য কমিটির 2 সদস্য শঙ্কর প্রসাদ দত্ত ও মধুসূদন দাস, জিরানিয়া মহকুমা সম্পাদক সুভাষ দে, পার্টি নেতা তপন দাস, শান্তিময় চক্রবর্তী ছাড়াও প্রয়াতের বোন ইলা ধরসহ পরিবার পরিজন ও সহযোদ্ধারা শোক প্রস্তাব পাঠ করেছেন তপন দাস। প্রয়াত নেতার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে পালিত হয়েছে 1 মিনিটের নীরবতা। স্মৃতিচারণ করে মানিক সরকার বলেছেন, চম্পকনগর থেকে রানীরবাজার পর্যন্ত জাতীয় সড়কের দুধারে অনুপজাতিদের বসবাস, নদীর ওপারে উপজাতিদের বসবাস। উপজাতিদের মধ্যে 1947-48 সাল থেকেই জিএমপির নেতৃত্বে লড়াই আন্দোলন গড়ে উঠেছিল। সেখানে কংগ্রেস কোনো ভিত্তি খুঁজে পাচ্ছিল না। অনুপজাতি এলাকায় কমিউনিস্ট আন্দোলন ছিল দুর্বল, ওরা সর্বশক্তি নিয়োগ করেছিল অনুপজাতি এলাকাতেই। এমনই একটি কংগ্রেস পরিবার থেকে এসে রানীরবাজার মোহনপুর গোটা এলাকায় কমিউনিস্ট আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করেছিলেন চন্দন দাশগুপ্ত। বিজেপি জোট শাসনে প্রয়াত নেতার বাড়ি বারবার আক্রান্ত হওয়ার ঘটনায় উল্লেখ করে মানিক সরকার বলেছেন, এলাকার জাতি উপজাতি অংশের মানুষের মধ্যে স্থান করে নিতে পেরেছিলেন তিনি। এটাই প্রমাণ করে আক্রমণের ঘটনাগুলি, না হলে কেন তাকে আক্রান্ত হতে হবে। প্রতিপক্ষের কাছে মোহনপুর এলাকায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল চন্দন দাশগুপ্ত, তাই এত আক্রমণ হয়েছে। পার্টির নীতি আদর্শকে ভিত্তি করে যেভাবে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি, তা অনুসরণ করতে হবে আমাদেরকে। মনোনয়ন প্রত্যাহারের হুমকি বাম প্রার্থীকে। খোয়াই জেলা পরিষদের 11 নং আসনের বামফ্রন্ট প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে হুমকি দিয়েছে শাসক দল। প্রার্থী প্রদীপ কুমার দাসের তেলিয়ামুড়ার বাড়িতে গিয়ে বুধবার সকালে মনোনয়ন প্রত্যাহারের হুমকি দিয়েছে শাসক দলের দুর্বৃত্তরা।
মনোনয়ন প্রত্যাহার না করলে তার পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় বামফ্রন্ট প্রার্থী প্রদীপ কুমার দাস তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনার, জেলা শাসক, জেলা পুলিশ আধিকারিক, মহকুমা পুলিশ আধিকারিকের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন।